চ্যাপ্টার 241 ল্যাঙ্গুয়েজ অফ ফলনেস। ঘরে শুধু একটা মাত্র মোমবাতি জ্বলছিল। বসার ঘরের পরিবেশটা এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল সবকিছু বরফের মতো জমে গেছে। কয়েক সেকেন্ড পর সেই সন্দেহভাজন অ্যাপোথেক্যারি বিড়বিড় করে বলল, তুমি কোনো ঠিকানা রেখে যাচ্ছ না কেন? তাহলে আমি অন্তত তোমার শরীর থেকে কিছু একটা বের করে নিতে পারতাম। লোকটাকে দেখে মনে হচ্ছে সে আমাকে অভিশাপ দিচ্ছে, কিন্তু আসলে সে আমাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে। ক্লাইন মোরেত্তি না বোঝার ভান করল আর ব্ল্যাক স্নেককে উদ্দেশ্য করে বলল, আমি যদি বাজি না ধরি তাহলে আমার বাঁচার কোনো সুযোগই নেই। যদি বাজি ধরি তবে অন্তত একটুকু হলেও আশা বেঁচে থাকবে। আমি হাত গুটিয়ে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারব না। এই কথা শুনে আই অফ উইজডম যে কিনা কিছু একটা বলতে যাচ্ছিল, সে তার মুখ বন্ধ রাখল, কারণ সে অন্য কোনো আশার আলো দেখাতে পারছিল না। আমি সত্যি তোমার এই স্বভাবের প্রশংসা করি। ব্ল্যাক স্নেক হেসে উঠল, আমিও তোমার প্রশংসা করি। অতীতে আমার এমন স্বভাবের বেশ কয়েকজন বন্ধু ছিল। এখন প্রতি বছর আমি তাদের কবরে যাই আর সেখানে এক গোছা ফুল রেখে আসি। সন্দেহভাজন অ্যাপোথেক্যারি কিছুটা বিদ্রুপের সুরে কিন্তু বোঝানোর ভঙ্গিতে বলল। ব্ল্যাক স্নেক যে তার চেয়ে ভালো যোদ্ধা সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। তার যা মনে এসেছে সে সেটাই বলেছে। মিস্টার অ্যাপোথেক্যারিকে নিশ্চয়ই তার এই রাগের কারণে অনেক ভুগতে হয়েছে। ক্লাইন মোরেত্তি মনে মনে বেশ কৃতজ্ঞ হল। সে লোহার তৈরি চুরুটের বাক্সটা, যার ভেতরে হান্টার বিয়ন্ডারের বৈশিষ্ট্য ছিল, সেটা সেই অ্যাটেন্ডেন্টের হাতে দিল যে এটাকে আই অফ উইজডমের কাছে নিয়ে গেল। বয়স্ক ভদ্রলোক তার পাশের সুটকেস থেকে নগদ 400 পাউন্ড গুনলেন এবং অ্যাটেন্ডেন্টের মাধ্যমে সেটা ব্ল্যাক স্নেকের কাছে পাঠিয়ে দিলেন। ব্ল্যাক স্নেক খুব সাধারণ ভঙ্গিতে সেদিকে একবার তাকাল আর বলল, আমি মিস্টার আই অফ উইজডমকে বিশ্বাস করি। সে একটা ছোট কাঠের বাক্স বের করল, একটু নিচু হল আর সেটা মাটিতে রাখল। সে বাক্সটাকে এমনভাবে ধাক্কা দিল যাতে সেটা অ্যাটেন্ডেন্টের হাত না ঘুরেই সরাসরি ক্লাইন মোরেত্তির কাছে পিছলে চলে যায়। যেই মুহূর্তে ক্লাইন মোরেত্তির আঙুল বাক্সের গায়ে লাগল, সে হালকা একটা কাল্পনিক শব্দ শুনতে পেল এবং সাথে সাথেই তার প্রচণ্ড মাথা ঘোরাতে শুরু করল। তার কাছে এটা এমন কিছু ছিল না যা সে সামলাতে পারবে না। জাস্টিস এবং তার সঙ্গীরা যখন তার কাছে প্রার্থনা করে তখনকার সেই কাল্পনিক শব্দের সাথেই এর কোনো তুলনাই চলে না। আবার সোজা হয়ে বসার পর ক্লাইন মোরেত্তি খুব সাবধানে কাঠের বাক্সটা খুলল আর দেখল ভেতরে একটা কান রাখা আছে। কানটাকে একদম আসলের মতোই দেখাচ্ছিল, শুধু এর চামড়াটা ছিল কালচে রঙের আর যে জায়গাগুলোতে পচন ধরেছিল সেখানে কয়েকটা সবুজ দাগ ছিল। আমি এটা কিভাবে ব্যবহার করব? ক্লাইন মোরেত্তি জিজ্ঞেস করল। ব্ল্যাক স্নেক খুব সহজভাবে উত্তর দিল, গ্লাভস ছাড়া এটা ধরা আর ব্যবহার করা একই কথা। হ্যাঁ, তোমার বরং বাড়ি গিয়ে একা থাকা অবস্থায় এটা চেষ্টা করে দেখা উচিত। ক্লাইন মোরেত্তি আর কোনো প্রশ্ন করল না। সে বাক্সটা বন্ধ করল আর নিজের পকেটে রেখে দিল। সে ইচ্ছে করেই একটা তিক্ত হাসি হাসল আর বলল, এটা আমার মাথা ঘুরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ নীরবতার পর সন্দেহভাজন অ্যাপোথেক্যারি হঠাৎ করে চিৎকার করে উঠল, আমি স্প্রিং অব দি এলভসের মজ্জার ক্রিস্টাল কিনতে চাই। কার কাছে আছে এটা? তার গলার আওয়াজ যখন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল তখন কেউ কোনো উত্তর দিল না। অ্যাপোথেক্যারি তার ঠোঁট চাটল আর বিড়বিড় করে বলল, সত্যি বলছি, প্রতিবার এই প্রশ্নটা করলেই কেউ কোনো উত্তর দেয় না। তুমি হয়তো সোনিয়া দ্বীপে যাওয়ার জন্য একটা জাহাজের টিকিট বুক করতে পারো। আই অফ উইজডম রসিকতা করে বলল। স্প্রিং অব দি এলভস আসলে সোনিয়া গোল্ডেন স্প্রিংস নামেও পরিচিত ছিল, আর এর নাম শুনলেই বোঝা যায় এটা কোথা থেকে এসেছে। স্প্রিং অব দি এলভস ছিল খুব পরিচিত একটা তরল যা আধ্যাত্মিক শক্তিতে ভরপুর একটা বস্তু। তবে এর মজ্জার ক্রিস্টালগুলোকে বিয়ন্ডারদের উপাদান হিসেবে ধরা হতো এবং এগুলো খুব সহজে কেনা যেত না। এরপর সেই জমায়েতে আরও কয়েকটা লেনদেন করার চেষ্টা হলো, কিন্তু সবগুলোই ব্যর্থ হল। আই অফ উইজডম হাতে তালি বাজালো আর বলল, আজকের মতো এখানেই শেষ করা যাক। নিয়ম অনুযায়ী আমরা একে একে বেরিয়ে যাব আর দুজনের যাওয়ার মাঝে 3 মিনিটের বিরতি থাকবে। একে একে বেরিয়ে যাওয়া, দুজনের মাঝে 3 মিনিটের বিরতি, জমায়েতের সদস্যদের পিছু নেওয়া এবং তাদের ডাকাতির হাত থেকে বাঁচানোর জন্যই কি এই ব্যবস্থা? আই অফ উইজডমের কাছ থেকে সংকেত পাওয়ার পর ক্লাইন মোরেত্তি উঠে দাঁড়াল এবং অ্যাটেন্ডেন্টের পথ ধরে সেই ঘর থেকে বেরিয়ে দরজার কাছে চলে গেল। সে তার মাথার হুড দেওয়া আলখাল্লাটা খুলে অ্যাটেন্ডেন্টের হাতে ফিরিয়ে দিল এবং নিজের স্মৃতির পথ ধরে ব্রেভহার্টস বারের পেছনের দরজার দিকে এগিয়ে গেল। এরপর সে তার লোহার মুখোশটা খুলে ফেলল এবং রান্নাঘরের ভেতর দিয়ে হেঁটে গিয়ে দেখল কুকুরের ঘেউ ঘেউ আর মানুষের চেঁচামেচির মাঝে কাসপার্স কালিনিন তাসের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তুমি যে ফিরে আসতে পেরেছ তাতে আমি খুব আনন্দিত। লাল নাকের বয়স্ক লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তার মুখের বিশ্রী ক্ষতগুলো যেন কেঁপে উঠল। ক্লাইন মোরেত্তি একটু ঝুঁকে নিচু গলায় বলল, ভবিষ্যতে কি এমন জমায়েত আরও হবে? মনে হচ্ছে তুমি যা চেয়েছিলে তা পাওনি। পবিত্র লর্ড অফ স্টর্মসের কসম, আমার মনে হয় না তোমার আর সময় নষ্ট করা উচিত। কাসপার্স কালিনিন তার এই খদ্দেরের দিকে আপাদমস্তক তাকাল, যার জন্য সে বেশ চিন্তিত বোধ করছিল। হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। আমি বিস্তারিত কিছু জানি না। দেখা যাক তুমি সময় মতো পৌঁছাতে পারো কি না।
ক্লাইন মোরেত্তি মাথা নাড়ল আর জিজ্ঞেস করল, ম্যারিক কি এখানে আছে? তুমি এখনও তাকে রাজি করানোর চেষ্টা করছ? না, এতে সে শুধু আরও রেগে যাবে। কাসপার স্কালিনিন গম্ভীর গলায় তাকে সতর্ক করে দিল, সে তোমার পেছনের তাসের ঘরেই আছে। না, আমি তাকে রাজি করাতে যাচ্ছি না। আমি তার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি যাতে তার জম্বিরা কোনো বিদ্রোহ করে না বসে। ক্লাইন মোরেত্তি তার পকেটে রাখা আজিকের তামার বাঁশিটা স্পর্শ করল। আমি বুঝতে পেরেছি। সে সাথে সাথেই ব্রেভ হার্টস বার থেকে বেরিয়ে পড়ল এবং মিন্স্ক স্ট্রিটে ফেরার আগে ইস্টবোরোর সেই এক কামরার অ্যাপার্টমেন্টে গেল একটু ফ্রেশ হওয়ার জন্য। তাসের ঘরের ভেতরে ম্যারিক তার সব বাজি ধরে ফেলেছিল এবং খুব আত্মবিশ্বাসের সাথে তার তাসগুলো উল্টে দেখাল। তার কাছে 3টে রাজা আর 1 জোড়া 9 ছিল, আর তার উল্টো দিকে বসা জম্বির কাছে ছিল 1 জোড়া 6 আর একটা 8। হঠাৎ করেই জম্বিটা নিজে থেকে তার লুকানো তাসগুলো দেখিয়ে দিল 1 জোড়া 6। এই দানে সে 4টে 6 দিয়ে জিতে গেল। ফ্যাকাশে হয়ে যাওয়া ম্যারিক শূন্য দৃষ্টিতে সেখানে বসে রইল এবং সাথে সাথেই বুঝতে পারল যে চারপাশে সব জম্বিরা তার দিকে হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক মিনিট পর সে কাঁপতে কাঁপতে টলমল পায়ে তাসের ঘর থেকে বেরিয়ে এল আর প্রায় দরজার কাছে লুটিয়ে পড়ল যখন ঘরের ভেতরে থাকা তার নিত্যদিনের অনুচররা মাটিতে পড়ে গেল। ভোর হওয়ার আগে কাউকে ভেতরে ঢুকতে দেবে না। হতবাক কাসপার স্কালিনিনের দিকে তাকিয়ে ম্যারিক ভাঙা গলায় নির্দেশ দিল। সে একটা সাদা রুমাল বের করল আর তার মুখের কোণটা মুছল। রুমালটা দেখতে দেখতেই কালচে নীল আর কিছুটা লাল রঙে ভিজে গেল। কাসপার স্কালিনিন মাথা নেড়ে সায় দেওয়ার পর ম্যারিক বসার জন্য একটা চেয়ার খুঁজে নিল আর এক ব্যারেল সাউথভিলের বিয়ার চাইল। সে বিয়ার খেতে খেতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে ফিরে ক্লাইন মোরেত্তি তার রোজকার নিয়মে হাত মুখ ধুয়ে নিজের ঘরে ফিরে এল আর তারপর জানালার পর্দাগুলো টেনে দিল। 10 মিনিটেরও বেশি সময় ধরে অপেক্ষা করার পর এবং আশেপাশে কোনো আধ্যাত্মিক শক্তির উপস্থিতি নেই এটা নিশ্চিত হওয়ার পর সে নিজেকে তলব করতে শুরু করল। সে নিজের ডাকে সাড়া দিল এবং কালো কান রাখা সেই কাঠের বাক্সটাকে ধূসর কুয়াশার উপরের সেই রহস্যময় জায়গায় নিয়ে এল। ক্লাইন মোরেত্তি যখন সেই লম্বা প্রাচীন টেবিলের প্রধান আসনে বসল এবং কাঠের বাক্সটা খুলল তখন সেই কাল্পনিক গাঢ় লাল তারাগুলো একবারের জন্য মিটমিট করল না। এবার সে কোনো বিড়বিড় শব্দ শুনতে পেল না বা তার মাথাও ঘুরল না। মনে হল যেন এই সীমানাহীন ধূসর কুয়াশা বাইরের সমস্ত শব্দকে আটকে দিয়েছে। ক্লাইন মোরেত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে এখন তার আসন্ন চেষ্টার ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী হল আর নিজের নিরাপত্তার বিষয়েও অনেক বেশি নিশ্চিন্ত হল। শুধু একবার চিন্তা করেই সে নিজের শোনার ক্ষমতা বন্ধ করে দিল আর এটা ঠিকমতো কাজ করছে কি না সেটা দেখার জন্য কয়েকটা পরীক্ষা করে নিল। একদম ঠিক আছে। ক্লাইন মোরেত্তি সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল, হাত বাড়াল আর পচন ধরা সেই কালো কানটা চেপে ধরল। সে এর ঠান্ডা আর পিচ্ছিল ভাবটা টের পেল, কিন্তু ব্ল্যাক স্নেক যে মহান সত্তার কণ্ঠস্বরের কথা বলেছিল সে এমন কোনো আওয়াজ শুনতে পেল না। পুরোপুরি বিচ্ছিন্ন? এইভাবে তো চলবে না। একা একা এটা ব্যবহার করা অসম্ভব। ক্লাইন মোরেত্তি নিজের মনেই বিড়বিড় করল। এটা কাজে লাগানোর জন্য সে কি পদ্ধতি ব্যবহার করতে পারে সেটা ভেবে সে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। 12 সেকেন্ডের মতো পার হওয়ার পর সে একটা কলম আর কাগজ তৈরি করল। সে ঠিক করল যে আগে ইটার্নাল ব্লেজিং সানের ওপর নজর রাখার জন্য সে যে পদ্ধতি ব্যবহার করেছিল সেটাই আবার চেষ্টা করে দেখবে। সেবার আমি ঐশ্বরিক রক্ত ব্যবহার করে সরাসরি ইটার্নাল ব্লেজিং সানের দিকে তাকিয়েছিলাম। এবার আমি শুধু একজন লিসনারের ফেলে যাওয়া অবশিষ্টাংশ ব্যবহার করছি, তাই এটা নিশ্চয়ই অতটা বিপজ্জনক হবে না। ক্লাইন মোরেত্তি কোনো দ্বিধা না করেই ভাগ্য গণনার একটা বাক্য লিখে ফেলল। এই জিনিসটার উৎস। সে একটা বড় শ্বাস নিল, কালো কানটা ধরল আর পেছনে হেলান দিয়ে ভাগ্য গণনার বাক্যটা আউড়ে গেল। বাক্যটা 7 বার পড়ার পর তার চোখের সামনে সব অন্ধকার হয়ে এল আর সে গভীর ঘুমে তলিয়ে গেল। এই অস্পষ্ট ভাঙাচোরা আর ধূসর জগতে ক্লাইন মোরেত্তি দেখল একটা লোক মাটিতে পড়ে ছটফট করছে। সে এপাশ ওপাশ করছিল, চিৎকার করছিল আর তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। তার শরীরটা বেলুনের মতো ফুলে উঠল আর শরীরের অগণিত লোম কালো আর লম্বা হয়ে গেল। এর কিছুক্ষণ পরেই ক্লাইন মোরেত্তির কানে ভয়ানক অশুভ আর বিশ্রী একটা গলার আওয়াজ বাজতে শুরু করল, যা তাকে সাথে সাথেই জাগিয়ে তুলল। ধূসর কুয়াশার উপরের রহস্যময় জায়গা থেকে যে প্রলাপ আর চিৎকারের শব্দ আসত এটা তার চেয়ে একদম আলাদা ছিল। এই শব্দটা ছিল আরও বেশি তীক্ষ্ণ, অনেক বেশি উদ্দেশ্যমূলক আর অনেক বেশি জীবন্ত। ক্লাইন মোরেত্তি নিজের 2 কান চেপে ধরল এবং বাইরের সব প্রভাব আটকে দিল, কিন্তু সেই একই আওয়াজ তার মাথার ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। সে দেখল তার শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে, যেন সেগুলো মোটা আর কিলবিল করতে থাকা বিষধর সাপ হয়ে গেছে।
ধড়াম, তার রক্তনালীগুলো ফেটে গেল, আর তার শিরাগুলো শরীর থেকে ছিঁড়ে গিয়ে পিচ্ছিল শুঁড়ের মতো চারদিকে ছড়িয়ে পড়ল, যেগুলোর গায়ে অশুভ সব নকশা আঁকা ছিল। ধূসর কুয়াশাটা সামান্য কেঁপে উঠল, আর দৈত্যের প্রাসাদটা দেখে মনে হল যেন সেটা ক্ষয়ে যেতে বসেছে। ইটার্নাল ব্লেজিং সানের ঘটনার মতো এবার আর ক্লাইন মোরেত্তি মাটিতে পড়ে গড়াগড়ি খেল না। সে তার মানসিক ভারসাম্য ধরে রাখতে পেরেছিল। সে চেয়ারের হাতলটা শক্ত করে চেপে ধরল আর যন্ত্রণা সহ্য করতে লাগল। কয়েক সেকেন্ড পর সেই কাঁপতে থাকা ধূসর কুয়াশাটা আবার শান্ত হয়ে এল, আর ক্লাইন মোরেত্তির মাথার ভেতর প্রতিধ্বনিত হওয়া সেই অশুভ আওয়াজটা পুরোপুরি মিলিয়ে গেল। একটার পর একটা শুঁড় মাটিতে খসে পড়ল, আর তার ক্ষতগুলো খুব দ্রুত শুকিয়ে যেতে লাগল। ঈশ্বরদের সাথে যোগাযোগ করা সত্যি খুব বিপজ্জনক একটা ব্যাপার, তা সে পদ্ধতি যাই হোক না কেন। ভাগ্যিস এবার আমি সরাসরি ট্রু ক্রিয়েটরের মুখোমুখি হইনি। তা না হলে আমার ভেতর পাগলামির রেশ থেকে যেত, আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার লক্ষণ দেখা দিত, যা বাস্তব জগতে আমার শরীরের উপর খারাপ প্রভাব ফেলত। ক্লাইন মোরেত্তি দুর্বলভাবে চেয়ারে হেলান দিল, আর মনে মনে নিজেকে নিয়েই হাসল। এই পুরো ব্যাপারটা তার ধারণার মধ্যেই ছিল, আর এটা তার নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তাকে শুধু একটাই জিনিস অবাক করেছিল, যে ট্রু ক্রিয়েটরকে ইটার্নাল ব্লেজিং সানের চেয়ে কিছুটা বেশি শক্তিশালী বলে মনে হল। ক্লাইন মোরেত্তির চিন্তাভাবনা যখন এদিক ওদিক ভেসে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখল তার হাতের তালুতে থাকা কালো কানটা হঠাৎ করে গুঁড়িয়ে গেল, আর ছোট ছোট কালো আলোর বিন্দুতে পরিণত হল। এটা কি তাহলে একদম খাঁটি বিয়ন্ডার বৈশিষ্ট্যে পরিণত হয়ে গেছে? এই বিভ্রান্তির মাঝেই সে আর চোখে দেখল যে অশুভ নকশা আঁকা সেই শুঁড়গুলো মাটিতে পড়ে তখনও কাঁপছে। এগুলো ছিল তার শরীর থেকে আলাদা হয়ে যাওয়া পাগলামি আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সেই অংশগুলো। এই শুঁড়গুলো ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসছিল আর মিলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ক্লাইন মোরেত্তির মাথায় হঠাৎ করে একটা দারুণ বুদ্ধি খেলে গেল। সে তার হাতের তালুতে থাকা ছোট কালো আলোর বিন্দুগুলো সেই পিচ্ছিল শুঁড়গুলোর দিকে ছুঁড়ে দিল। একটা কাল্পনিক কালো গ্যাস ধোঁয়ার মতো উপরে উঠে এলো এবং একটা আকাশে পরিণত হল, যেখানে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছিল। পেছনের দৃশ্যটা ছিল ভীষণ ঘন আর অন্ধকার। এসব কিছু খুব দ্রুত ক্লাইন মোরেত্তির চোখের সামনে থেকে মিলিয়ে গেল। মাটিতে পড়ে থাকা সেই লোহার মতো কালো জাদুকরী বস্তুটার গায়ে অনেক চিহ্ন, জাদুর নাম, অশুভ নকশা আর পেঁচানো পথের সংখ্যা আঁকা ছিল। ক্লাইন মোরেত্তি নিচু হয়ে সেটা কুড়িয়ে নিল। তার মনে হচ্ছিল যেন এর ভেতরে চিৎকার করতে থাকা পাগলের দল আটকে রাখা হয়েছে। নিজের ভাগ্য গণনার কৌশল ব্যবহার করে সে কোনো মতে এর প্রকাশ থেকে এই জাদুকরী বস্তুটার ব্যবহার বুঝতে পারল। এর কাজ হল শত্রুকে একটা ভয়ঙ্কর গর্জন শোনানো, যা তাকে পাগলামিতে আক্রান্ত করবে। আর এর চূড়ান্ত ফলটা নির্ভর করবে লক্ষ্যবস্তুর এই ধরনের আক্রমণ ঠেকানোর ক্ষমতার উপর। যদি লক্ষ্যবস্তু শক্তিশালী হয়, তবে সে হয়তো এটা থেকে সুবিধাও পেতে পারে, কিন্তু এর মূল্য হিসেবে তাকে ট্রু ক্রিয়েটরের একজন একনিষ্ঠ অনুসারী হতে হবে। আর সে যদি দুর্বল হয়, তবে সে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়বে এবং করুণ চিৎকারের মাঝে মারা যাবে। আমি এটার নাম দেব ল্যাঙ্গুয়েজ অফ ফাউলনেস, ক্লাইন মোরেত্তি বিড়বিড় করে বলল, আর এটাকে চালু করার জন্য একটা জাদুর মন্ত্র ঠিক করে নিল।